১৯৮৬ সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনার হ্যান্ড অফ গড এবং গোল অব দ্য সেঞ্চুরির পর আবারও এতদিন পর বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড এবং আর্জেন্টিনা মুখোমুখি। বলা হচ্ছে যতবার আর্জেন্টিনা সেমিফাইনাল খেলেছে ততবারই নাকি জিতেছে। দেখা যাক এবারও ভাগ্য তাদের দিকেই গড়ায় কিনা। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 নিয়ে দেশ রূপান্তরের নিয়মিত আয়োজন। দেশ রূপান্তর প্রেজেন্স স্ট্রাইকার স্পন্সর্ড বাই ফিনিক্স ফিনান্স। ওয়েলকাম করছি তাসনুর ভামহনা, আপনাদের হোস্ট। আজ আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং গোলকিপার আশরাফুল ইসলাম রানা, এবং আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী মৌমিতা বড়ুয়া। ওয়েলকাম টু দ্য শো। হ্যাঁ, ওয়েলকাম মৌমিতা, কেমন আছো? ভালো আছি, খুবই ভালো। রানা ভাই, হুলিয়ান আলভারেজ, যাকে এই বিশ্বকাপে শুরু থেকে আমরা খুব একটা ভালো খেলতে দেখিনি এবং এটার জন্য তিনি কিন্তু প্রচুর ট্রোলড হয়েছেন, কিন্তু আসল গোলটা কিন্তু আজকে তিনি করে দিয়েছেন। এই ব্যাপারে আপনি কি বলবেন? আলভারেজ আসলে অনেক পটেনশিয়াল প্লেয়ার, ওর ভিতরে মানে অনেক ক্রিয়েটিভিটি আছে। বাট আপনার যে জিনিসটা হচ্ছিল যে আপনার ও তো এই ওয়ার্ল্ড কাপে আসার আগে আসলে ইনজুরিতে ছিল, তো ও কিন্তু শুরু থেকে স্টার্টিং 11-এ ছিল না। তো আস্তে 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 আপনার কিন্তু এখন লাস্ট দুইটা ম্যাচে কিন্তু স্টার্ট করেছে। তো আপনি দেখেন এই আজকের ম্যাচটাতে কিন্তু 120 মিনিট সে ম্যাচ খেলেছে এবং সে যে গোল করেছে আউটস্ট্যান্ডিং। তো ওর ভিতরে তো ওই ক্রিয়েটিভ জিনিসটা আছে। আসলে দেখেন একটা ইনজুর্ড প্লেয়ার, এটা আসলে রিকভারি করতে আসলে সময় লাগে। আমার কাছে মনে হয় এখন আপ টু দ্য মার্কে আছে। আপ টু দ্য মার্কে রয়েছেন, হি ইজ দ্য বেস্ট। এটা বলার অপেক্ষা রাখে না। মৌমিতা, সোশ্যাল হ্যান্ডেলে সঙ্গীত শিল্পীরা যারা রয়েছে তারা এখন দুই ভাগে বিভক্ত, কেউ ব্রাজিল কেউ আর্জেন্টিনা। তো ব্রাজিল যেহেতু বাদ পড়ে গেছে, কিন্তু তারপরেও তো একটা সূক্ষ্ম খুনসুটি রয়ে গেছে। কেমন হচ্ছে সেই খুনসুটি? খুনসুটিগুলো আমি খুব একটা এনজয় করছি না, কারণ খুনসুটিটা অনেক সময় অনেক সিরিয়াস পর্যায়ে রূপ নিয়ে নিচ্ছে, যেটা আসলে কারো কাম্য নয়। কারণ আমরা খেলার নান্দনিকতা বলতেই বুঝি ব্রাজিল আর্জেন্টিনা। কারণ ব্রাজিলের প্রতি আমার কখনো ওই ক্ষোভটা কাজ করেনি, কারণ ব্রাজিলেও আমার অনেক প্রিয় খেলোয়াড় ছিল। কারণ আমরা যেই সময় যে টাইম লাইনের আমাদের সময় ব্রাজিলের একটা বিশাল একটা ফ্যান বেজ এবং ব্রাজিল পুরো ফর্মে ছিল, যার কারণে আমার রোনালদিনহো, কাকা, আমার খুব ভালো লাগতো তাদের খেলা দেখতে। সেই কারণে ব্রাজিল নিয়ে কেউ কিছু বেশি কিছু বললেও আমার খুব খারাপ লাগে, আর আর্জেন্টিনা নিয়ে কেউ বেশি কিছু বললে আমার খারাপ লাগে। কারণ যারা লিগের খেলা দেখে তারা আসলে ব্রাজিল আর্জেন্টিনাকে খুব একটা আলাদা করে ভাবে বলে আমার মনে হয় না। কেভারদের সঙ্গে 32 রাউন্ডে আর্জেন্টিনা যখন খেলেছিল, মানে এক্সট্রা টাইমে যেয়ে যখন আর্জেন্টিনা গোল করে, মিশরের সাথে খেলাটাও যদি আমরা দেখি, এবং আজকেও কিন্তু আমরা দেখলাম যে এক্সট্রা টাইমে গিয়ে লাস্টে গোলটা করে আর্জেন্টিনার খেলার মোড়টা ঘুরিয়ে দিল। এই বারবার এক্সট্রা টাইমে যাওয়া আর্জেন্টিনার এই ব্যাপারটা নিয়ে আসলে কি বলবেন? না আসলে দেখেন আপনার কেপভার্দের সাথে যে ম্যাচটা হয়েছিল আর্জেন্টিনা, কেপভার্দের নর্মালি আপনি দেখেন আপনার স্পেনের সাথে যে ম্যাচটা খেলেছিল ফার্স্ট ম্যাচ, তো ওরা কিন্তু আসলে লো ব্লক ডিফেন্ডিং করেছিল। সেম জিনিসটাই আসলে আর্জেন্টিনার সাথে করবে, সেটা কিন্তু আমরা প্রেডিক্ট করছিলাম ওই সময়। তো আপনার যখন ম্যাচ শুরু হয় আমরা কিন্তু সেম জিনিসটাই আসলে দেখতে পাই। তো আসলে যখন আপনার 9 থেকে 10টা প্লেয়ার যখন ডিফেন্ডিং ব্লক বা মিডফিল্ড ব্লকটা আসলে কাভার করে খেলবে, সো ওই জায়গাটায় স্পেস বের করাটা খুব আসলে টাফ ছিল। তো সেই জন্য হয়তো বা মনে করেন ওই জায়গাটাতে আসলে সময় লেগেছে। তো কেপ ভার্দে ডেফিনেটলি দুর্দান্ত ফুটবল খেলেছে এই ওয়ার্ল্ড কাপে। তো সেইখানে আমরা যদি আর্জেন্টিনা কেপ ভার্দের ম্যাচটা ধরি, তো আপনার ডেফিনেটলি কেপ ভার্দে ওই জায়গাটাতে চেষ্টাই করেছিল আসলে 120 মিনিটস যাতে খেলা যায় এবং সেটা যেন ট্রাইব্রেকারে নেওয়া যায়, এরকম একটা তাদের মেন্টালিটি মাইন্ড সেট আপ ছিল শুরুর থেকে। তো সেইখান থেকে আর্জেন্টিনা বের হয়ে আসছে। দেখেন আপনার প্রত্যেকটা ম্যাচে কিন্তু ডিফারেন্ট আসলে নকআউট স্টেজে আপনি বলতে পারবেন না যে এই ম্যাচটা খুব ইজিলি আপনি জিততে পারবেন। তো ইজিপ্টের সাথে দেখেন এটা কিন্তু ম্যাজিক্যালি আসলে কিন্তু আর্জেন্টিনা কামব্যাক করে। তো ওই সময়ে মাত্র 13 মিনিটের ভিতরে 3 গোল করে আসলে লিড নিয়ে ম্যাচ শেষ করাটা আসলে এই ওয়ার্ল্ড ফুটবলে কিন্তু আসলে বিরল ঘটনা। আপনার সেম জিনিসটা কিন্তু সেনেগালের সাথে কিন্তু বেলজিয়াম করেছিল। তো দেখেন এখানে ইজিপ্ট যেটা করেছিল, আসলে ইজিপ্ট দুর্দান্ত খেলছিল। তো ওই সময় ওদের ডিফেন্ডিং ব্লক, মিডফিল্ড ব্লক সব ঠিকঠাক হচ্ছিল এবং পাশাপাশি দুর্দান্ত কাউন্টার অ্যাটাক হচ্ছিল। তো সেই জিনিসটা থেকে কিন্তু দেখেন আপনার আর্জেন্টিনা কিন্তু 2-0 গোলে কিন্তু পিছিয়ে ছিল। তো সেই জায়গাতে কিন্তু স্পেস বের করতে পারছিল না। আর আমার কাছে সব থেকে সারপ্রাইজিং লাগছিল যে আর্জেন্টিনা 2 উইং প্লে কিন্তু আসলে করছিল না। আমরা এখন পর্যন্ত কিন্তু 2 উইং এর কিন্তু কোনো ব্যবহার আমরা দেখি নাই। তো ওরা নর্মালি আসলে মাঝখান থেকে আসলে আপনার অ্যাটাকগুলো সাজানোর চেষ্টা করে। তো এই জিনিসটা আসলে অন্যান্য টিমগুলো রিড করাটা খুব সহজ হয়। তো ইজিপ্টের সাথে দেখেন যেভাবে আসলে জিতে আসছে, তো আপনি ওইখানে মেসির ক্যারেক্টার দেখেন। মেসি কিন্তু স্টার্টিং থেকে কিন্তু ভালোভাবে কিন্তু আসলে আপনার ওর যে চিরাচারিত আসলে খেলা বা নেচার যেটাই বলি না কেন, সেটা কিন্তু আসলে ফুল ইউজ করতে পারছিল না ও, এবং 1:1 আসলে বল ডিবিলও কিন্তু করতে পারছিল না। তো আপনি যখন দেখেন আপনার অলমোস্ট আপনার 80 মিনিটের মতো খেলা হয়ে গেছে, ঠিক ওই সময়টায় ও কিন্তু মাঝখান থেকে
ও রাইট উইং সাইডে চলে যায়, ফ্ল্যাঙ্কে যাওয়ার পরে কিন্তু মিশর একটা ভুল কাজ করেছে, সেটা হচ্ছে ওকে ওই উইং সাইডটা ইউজ করতে দিয়েছে। তো মেসির মতো এত ওয়ার্ল্ড ক্লাস ফুটবলারকে যদি আপনি যদি স্পেস দেন, তো সেটা তো সে সদ্ব্যবহার করবে। তো দেখেন আপনার ওইখান থেকে ক্রস করলো, গোল হলো, নিজে মনে করেন ক্রস করে আবার ওটা রিবাউন্ড আসার পরে আবার নিজেই কিন্তু ওই বলটাতে ফিনিশ করেছে, গোল করেছে। তো মিশরের সাথে খেলার পরে তো আমরা সবাই ভাবছিলাম যেহেতু দুইটা টাফ ম্যাচ খেলেছে, তো ডেফিনেটলি ওইখান থেকে একটা তো শিক্ষা তো অবশ্যই আর্জেন্টিনার হয়েছে। তো ওই জায়গা থেকে আজকের যে সুইজারল্যান্ডের সাথে ম্যাচ, আপনি যদি আমাকে যদি বলেন, আসলে আমি অনেস্টলি বলতে চাই যে আপনার এমবোলো আপনার রেড কার্ড কনসিড করার আগ পর্যন্ত সুইজারল্যান্ড কিন্তু টোটাল ডমিনেট করেছে কিন্তু আর্জেন্টিনার উপরে। আর্জেন্টিনা যদিও আর্লি স্টেজে গোলটা পায়, কিন্তু ম্যাচটা কিন্তু কন্ট্রোলে ছিল সুইজারল্যান্ডের। আপনি ওই সময়টাতে আপনার বল পজিশন যদি চিন্তা করেন, সুইজারল্যান্ডের বল পজিশনটা ছিল আপনার আর্জেন্টিনার থেকে অনেক বেশি। এবং ওই মুভমেন্টে আপনার এমিলিয়ানো মার্টিনেজ যে দুর্দান্ত 4টা সেভ করেছে, সেই কারণে কিন্তু ম্যাচটাতে টিকে ছিল আর্জেন্টিনা। আপনার দেখেন এমিলিয়ানো মার্টিনেজের কিন্তু এই ওয়ার্ল্ড কাপে আমরা কিন্তু আহামরি সত্যি কথা পারফরমেন্স করতে দেখি নাই, কিন্তু আজকে কিন্তু সেই জায়গাতে কিন্তু ও সলিড পারফরমেন্স করেছে। তারপরে আলভারেজ গোল করলো, আপনার লাউতারো মার্টিনেজ গোল করেছে। তো আলভারেজের গোলটা ছিল আসলে চমৎকার। তো ওরা এইভাবে কামব্যাক করেছে। আসলে দেখেন প্রত্যেকটা ম্যাচই ডিফারেন্ট। এখন সেমিফাইনালে যদি ইংল্যান্ডের সাথে ম্যাচটাতে জেতা কিন্তু অনেক বেশি কঠিন হবে, কারণ সুইজারল্যান্ড থেকে ইংল্যান্ড কিন্তু অনেক বেটার সাইড। কারণ ইংল্যান্ডে কিন্তু মিডফিল্ড থেকে অ্যাটাকিং থার্ড কিন্তু অনেক বেশি থ্রেট হবে আর্জেন্টিনার জন্য। সো আমার কাছে মনে হয় এখান থেকে লেসন নেওয়া উচিত এবং মিডফিল্ডে এবং ডিফেন্ডিং এরিয়াতে আরেকটু কম্প্যাক্ট থাকা উচিত। এই প্রসঙ্গটাতে ফিরবো, তার আগে মমিতার কাছে আমার প্রশ্ন, আমি জানতে চাই যে 2-1 গোলেও যদি জিতে যেত তাহলে ব্যাপারটা ঠিক ছিল, লাস্টে যখন আরো একটা গোল আর্জেন্টিনা দিয়ে দিল তখন বিষয়টা আসলে একটুখানি বেশি বেশি হয়ে গেল না? সুইজারল্যান্ডকে আমরা যেরকম দলই বলি না কেন, ভাইয়া যেটা বলছিলেন যে চমৎকার খেলেছে সুইজারল্যান্ড, তারপরেও কিন্তু কন্ট্রোভার্সি পিছু ছাড়ছে না আর্জেন্টিনার, আজকেও আছে, কি বলবেন? আমি বলছিলাম যে আমার মিডফিল্ডারদের মধ্যে আমার এনজো ফার্নান্দেজ আর হচ্ছে ম্যাক অ্যালিস্টার অনেক প্রিয়। ম্যাক অ্যালিস্টার আজকে একটা গোল করেছে। আর আমি বলি স্ট্রাইকারদের মধ্যে আমার আলভারেজ পছন্দ, আলভারেজ একটা গোল করেছে। আর আমার ডিফেন্ডারদের মধ্যে আমার ক্রিস্টিয়ানো রোমেরো আর লিসান্দ্রো মার্টিনেজকে পছন্দ, আজকে লিসান্দ্রো মার্টিনেজও গোল করেছে। সবাই বলে যে মেসি ছাড়া আর্জেন্টিনাতে কে আছে, তো এই ব্যাপারটা যখন ঘটে গেল, তিনজনেই আমার পছন্দের তিনজন গোল দিল। সকালটা আমার আসলেই অনেক সুন্দর হয়ে গেছে। আমার আসলে কিছু বলার নেই, কন্ট্রোভার্সি তো সবকিছুতেই থাকবে, ভালো খারাপ সবকিছুতেই কন্ট্রোভার্সি থাকে, এবং এগুলো উতরে আসলে কারা কতটুকু ভালো খেলছে। কারণ আমরা এটাকে বিশ্বকাপ বলছি কারণ সারা বিশ্বের মানুষ দেখছে। এখানে আসলে আমার মনে হয় যে খুব একটা মনে হয় না যে কন্ট্রোভার্সিয়াল কিছু ঘটানোর পসিবিলিটি খুব একটা বেশি থাকে। একটুখানি জানতে চাইবো রানা ভাই আপনার কাছে যে লাল কার্ডটা যখন পেল সুইজারল্যান্ডের প্লেয়ার এবং 10 জনকে নিয়ে তাদেরকে খেলা কন্টিনিউ করতে হয়েছে, যদিও তারা সুপার অ্যাটাকিং খেলা খেলছিল, কিন্তু 10 জনকে নিয়ে আসলে সেই অ্যাটাকটা আসলে তারা কোথায় করতো, কাউন্টার অ্যাটাকটা কোথায় করতো, এটা কিন্তু একটা সমস্যা। আর আগের ম্যাচে যে হলুদ কার্ডটা পেয়েছিল সেটার যে রিজন, আজকের ম্যাচে সুইজারল্যান্ডের সেই প্লেয়ারটাকে যখন এমবালোকে যখন হলুদ কার্ড দেওয়া হলো এবং লাল কার্ড দেওয়া হলো, সেটা কি যুক্তিসঙ্গত ছিল কিনা ভিআরের ডিসিশন, এবং এই যে মিস্টেকেন আইডেন্টিটি চেক রেফারির, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? আচ্ছা দেখেন, আপনার এমবোলো যখন খেলছিল, লাইক ও তো রেড কার্ড আপনার কনসিড করে আপনার 72 মিনিটের সময়। তার আগে কিন্তু আপনার সুইজারল্যান্ড কিন্তু টোটালি অ্যাটাকিং মোডেই ছিল। এমবোলো আপনার রেড কার্ড খাওয়ার পরে আপনার তখন কিন্তু ফুল সুইজারল্যান্ড ডিফেন্ডিং এ চলে আসে, মিড ব্লক এবং ডিফেন্ডিং ব্লক। তারা কিন্তু আর ওইভাবে কিন্তু আহামরি কোনো অ্যাটাকে যেতে পারে নাই, বিকজ অফ তারা তখন এক গোলে সমতায় ছিল। তারা চেষ্টা করছিল 10 জন নিয়ে ম্যাচটা ওইভাবে শেষ করার জন্য, ট্রাইব্রেকারে যাওয়ার জন্য। তো এই একটা বিষয়, যখন এমবোলো যখন মনে করেন আপনার রেড কার্ড কনসিড করে, তখন কিন্তু আর্জেন্টিনা ফুল ফেজে অ্যাটাক করে। তখন ওদের কিছু টেকনিক্যাল কিছু চেঞ্জ আসে, স্কালানি কিছু চেঞ্জ আনে, অ্যাটাকিং থার্ডে প্লেয়ার অ্যাভেলেবল করার চেষ্টা করে। তো তখন আপনার অ্যাটাকিং এর মুডে চলে আসে আর্জেন্টিনা, যার ফলশ্রুতিতে কিন্তু 3-1 গোলে আসলে জয়লাভ করে। কিন্তু এমবোলোর যে ঘটনাটা ঘটেছিল ফার্স্ট হাফে, ও কিন্তু একটা ইয়েলো কার্ড দেখেছিল প্যারাদেসকে আপনার এইখানে একটা ট্যাকেল করে। আপনার সেকেন্ড হাফে যেটা 72 মিনিটে সেম কিন্তু প্যারাদেসকেই আসলে প্যারাদেসের সাথে একটা ক্ল্যাশের মতো হয়েছিল, সেটা আসলে খালি চোখে আসলে বুঝার কিন্তু আসলে সুযোগ ছিল না। তো এটা কিন্তু ভিআর এর ডিসিশন ছিল। এইখানে একটা কথা আছে, আপনার এমবোলো রেফারিকে ধোকা দেওয়ার চেষ্টা করছিল, লাইক ওনার কাছ থেকে একটা, ওইটা কিন্তু একবার খুব যে আহামরি ডেঞ্জার জোন ছিল ওইরকম না, ওইটা কিন্তু বল কিন্তু বাই লাইনে বা সাইড লাইনে ছিল। আচ্ছা, মানে যেটা বলা হচ্ছে যে অ্যাক্টিং করছিল, আপনি ওই দিকে যাচ্ছেন।
তো এটা কিন্তু আপনার একরকম ধোকা দেওয়ার চেষ্টা করছিল রেফরিকে। একটা হয়তো বা মনে করেন আপনার ফাউল নেওয়ার জন্য, আইদার আপনার ফেরেদেসকে একটা ইয়েলো কার্ড যেন শো করে, এইরকম একটা কিছু ধোকা দেওয়ার জন্য অ্যাক্টিংটা সে করছিল ওই সময়। তো এটা কিন্তু পরবর্তীতে আপনার ভিআর এর থেকে আপনার ক্লিয়ারিফাই হয় যে এটা ধোকা দেওয়ার চেষ্টা করেছে, দ্যাটস ওয়াই তাকে কিন্তু ইয়েলো কার্ড ওই সময় দেওয়া হয়। আমার কাছে মনে হয় এটা ফেয়ার কল। বিতর্কের ভেতরে যখন আছি তাহলে বিতর্কটাকে আরো একটু বেশি স্প্রেড করি। এর আগে ফ্রান্স ভার্সাস মরক্কো ম্যাচটা যদি আমরা দেখি, সেটা নিয়ে আগেও লেখালেখি হয়েছে, ম্যাচের পরেও লেখালেখি হয়েছে যে 7 জন রেফারি নিয়োগ করা হচ্ছে, 7 জনই আর্জেন্টাইন। তুমি কি বলবে? আমি এর আগেও বলেছি যে বিতর্ক কিন্তু থামবে না। আর এত বড় একটা আয়োজনে এখন তো আরো অনেক বেশি আপডেটেড হয়েছে, আগের থেকেও বেশি সিস্টেমে। তো সেখানে আমার মনে হয় না খুব বেশি একটা ত্রুটিপূর্ণ ব্যাপার ঘটানোর সুযোগ নেই, কারণ এতগুলো মানুষ দেখছে, একটা বিশাল কমিটি আছে সবাই যেটা মিন করতে চায় তেমন কিছুই না। আবার অনেকে আরেকটা কথা বলছিলাম লিগের খেলা দেখার বিষয়টা, যারা লিগের খেলা দেখে তারা কিন্তু বোঝে যে ছোট যেই বিষয়গুলোকে ত্রুটিপূর্ণ হিসেবে ধরা হচ্ছে এগুলো হামেশাই এগুলাতে হয়। একটু স্কালোনির পার্সপেক্টিভ থেকে একটুখানি দেখতে চাই আমরা একাদশটাকে, আর্জেন্টিনার যে একাদশটাকে আমরা দেখি, যেই একাদশটাকে উনি বারবার খেলাচ্ছেন, এটা নিয়েও কিন্তু একটা কথা আছে। ইনফ্যাক্ট আর্জেন্টাইন ফ্যানরাই বলছেন এই কথাটা যে কেন শুধুমাত্র এই একাদশী খেলছে, কেন যারা ডিজার্ভ করে তাদেরকে মাঠে নামানো হচ্ছে না। এখানে দেখেন যারা আর্জেন্টিনান ফ্যান তারা হয়তো তাদের জায়গা থেকে বলছে, তাদের দৃষ্টিকোণ থেকে বলছে, বাট স্কালানি এমন মাপের কোচ, তার ট্যাকটিক্সের সাথে যে সমস্ত প্লেয়ার যাবে 11 তাদেরকে সে খেলাবে। তো এইখানে আমার কাছে মনে হয় এই আমরা বাইরে থেকে যত কথাই বলি যে বারকোসের মতো প্লেয়ার বাইরে বসে আছে বা আদার্স আলমাদাকেও শুরু করছে না, তো এরকম অনেক ধরনের কথা আসতে পারে। তো আমার কাছে মনে হয় এটা জাস্ট আমাদের মানে কথার কথাই, কিন্তু ট্যাকটিক্যাল প্ল্যান যেহেতু সে সাজায়, তার একটা তো ডেফিনেটলি একটা ভিশন আছে যে। আর আরেকটা জিনিস হচ্ছে স্কালানি এগেনস্টে কোন টিম থাকে, তাদের স্ট্রেংথ কি, কিভাবে ওর টিমটা সাজাবে, সেই স্ট্রেংথের বিবেচনা করে কিন্তু ও 11 সেট করে। যে আমরা সবসময় বলি যে উইং প্লে করে না কেন, তো ডিমারিয়ার কিন্তু অভাব কিন্তু আর্জেন্টিনাতে আছে, এটা কি ফুলফিল করতে পারে নাই। আলমাদাকে দিয়ে কিন্তু স্টার্টিং 11-এ কিন্তু শুরু করানো হয়েছিল ফার্স্টের দিক থেকে, এখন হয়তো বা দেওয়া হয় না টিম স্ট্র্যাটেজির কারণে বা ওনার প্ল্যানের কারণে। তো এইখানে আমার কাছে মনে হয় যে যাদেরকে স্টার্ট করানো হচ্ছে তারা ওয়েল এনাফ তাদের জন্য, তার চিন্তার জায়গা থেকে, তো তার উপর আসলে রেসপেক্টটা রাখা উচিত। আর্জেন্টিনা বাদে বাকি যেই দলগুলো আছে, তোমার কি মনে হয় যে যদি আর্জেন্টিনা বিশ্বকাপ না জেতে কে জিততে পারে? স্পেন অথবা ফ্রান্স ডিজার্ভিং আমার কাছে মনে হয়। ইংল্যান্ড ভার্সেস নরওয়ের খেলাটা তো দেখেছো, নরওয়ে হেরে গেছে, ইংল্যান্ড জিতে গেছে, কিন্তু তারপরে যদি পারফরমেন্স ওয়াইজ বিবেচনা করতে বলি তাহলে তুমি সেটাকে কিভাবে মূল্যায়ন করবে? পারফরমেন্সের কথা যদি বলতে যাই, একদম মানে বিশ্বকাপে যারা কোয়ালিফাই করে যায় শুরু থেকে, যে কটা দল নিয়ে খেলা শুরু হয়, আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা দলই বিশ্বকাপে খেলার মতো উপযুক্ত, এবং ওদের ওই স্ট্রেংথ বা ওই ক্যাপাসিটি আছে বলেই তারা কিন্তু সিলেক্টেড হয়ে সেখানে গিয়ে খেলছে। তারপরে সুপার 16-এ যারা থাকে তারাও অনেক ভালো খেলে। আসলে প্রত্যেকেই চায় আপ্রাণ চেষ্টা করে যে যার মতো করে জেতার জন্য। আমার কাছে মনে হয়েছে যে তারা একটা নির্দিষ্ট খেলোয়াড়কে আসলে টার্গেট করে ফেললে ওই জায়গাতে জেতাটা অনেক বেশি ইজি হয়ে যায়, যেটা হয়তোবা নরওয়ের ক্ষেত্রে হয়। আসলে এটা তো একটা টিমের খেলা, যে টিম যত বেশি টেকনিক্যালি তারা ফিল করে যে তারা টিম হয়ে খেলছে, সেই টিম তত বেশি এগিয়ে যেতে পারে। আমার কাছে ইংল্যান্ডের ক্ষেত্রে মনে হয়েছে তারা টিম হয়ে খেলেছে। আচ্ছা, যদি হ্যারি কেনের পারফরমেন্স আমরা দেখি গতকালকে, তাহলে কি কোথাও গিয়ে মনে হয়েছে যে জুডি বেলিংহাম আসলে সেই অভাবটা পূরণ করে দিয়েছে? আসলে ইংল্যান্ড টিমে তো আপনার অ্যাটাকিং থার্ড যদি বলেন, তারা কিন্তু এই ওয়ার্ল্ড কাপ শুরু থেকে খুব ভালো পারফরমেন্স করছে। আপনার জুড বেলিংহাম সে স্কোর করছে, রেগুলার স্কোর করছে। আপনার হ্যারি কেন আপনার রেগুলার স্কোর করছে। তো এইখানে আপনার গর্ডন ভালো পারফরমেন্স করছে, সাকা ভালো পারফরমেন্স করছে। তো এইখানে আপনার যে মাদকুয়ে আপনার সেও দুর্দান্ত পারফরমেন্স করছে। সো আমার কাছে মনে হয় যে এইখানে ইংল্যান্ড টিমটা অনেক বেশি ব্যালেন্স। পিকফোর্ডের খেলা যদি দেখে থাকেন আপনার এই নরওয়ের সাথেই, আপনি দেখেন আপনার ফার্স্ট 25 মিনিট আমরা যদি ধরি, নরওয়ে কিন্তু আসলে এখানে ভালো পারফরমেন্স করে নাই। মানে নরওয়ের যে পারফরমেন্স আমরা দেখে আসছি স্বভাবসুলভ ভাবে, আপনার ফার্স্ট 25 মিনিট আমরা ওই ধরনের কোনো পারফরমেন্স আমরা দেখিনি। বল পজিশন যদি দেখেন তখন 70-30 অলমোস্ট এইরকম। সেই জিনিসটা আপনার যখন ম্যাচ শেষ হলো, আপনার বল পজিশন কিন্তু ইকুয়াল ছিল। তার মানে আপনার নরওয়ে আপনার 25 মিনিট যাওয়ার পরের থেকে ওরা ওদের অ্যাটাকের জায়গাটাকে, মানে ডিফেন্ডিং থেকে অ্যাটাকিং এর জায়গাটাকে আরো বেশি ভাবে পেস করতে পারছে বা অ্যাটাকিং মোডে ছিল ওরা। তো সেই জায়গাতে দেখেন
আপনার পিকফোর্ড ওইখানে যদি সেভ না করতো, আপনার ইংল্যান্ড কিন্তু আসলে ম্যাচে থাকতে পারতো না। আপনার ফার্স্ট স্কোর কিন্তু আপনার নরওয়েই করে, আপনার 35 মিনিটসে বা এরকম টাইমের ভিতরে। তো নরওয়ে কিন্তু তখন খুব অ্যাটাকিং এ ছিল। আপনার হালান্ড কিন্তু 2 থেকে 3টা ভালো বল বা ভালো চান্স ক্রিয়েট করেছে, সেখানে পিকফোর্ড সেভ দিয়েছে। আপনার নোসা কিন্তু আপনার দুর্দান্ত পারফরমেন্স করে আসছিল, শার্লট ওরাও ভালো পারফরমেন্স করছে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় নরওয়ের কি প্লেয়ার সেটা তো হালান্ড, এতে কোনো সন্দেহ নেই। তো সেই জায়গাতে আপনার হয়তো বা হালান্ড ওইখানে গোল করতে পারে না, বাট ওর কিন্তু ক্রিয়েটিভ অনেক চান্স ছিল যে ওইখানে আপনি হয়তো বা সেগুলো সাকসেসফুলি করতে পারেন একমাত্র ইংল্যান্ডের গোলকিপার পিকফোর্ডের কারণে। ইংল্যান্ড আপনি দেখেন ফার্স্ট হাফে কিন্তু কাম ব্যাক করে, এক্সট্রা টাইমে আর কি জোট বেলিংহাম গোল করে, তো ওইটা কিন্তু কাম ব্যাক করে, তখন 1-1 চলছিল। 90 মিনিট শেষ হওয়ার পরে আপনার এক্সট্রা টাইমে গিয়ে কিন্তু জোট বেলিংহাম কিন্তু জয়ের যে জায়গাটা সেটা কিন্তু নিয়ে যায়। সো দেখেন আপনি কেন গোল করতে পারেন, সে কিন্তু জোট বেলিংহাম কিন্তু গোল করে দিচ্ছে। তো আমার কাছে মনে হয় যে আপনার টিমে যদি একাধিক স্কোরার থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু টিমটা আসলে নিয়ে ভাবনার জায়গাটা কিন্তু বড় হয়, বা আপনার একজন অফ থাকলে আরেকজন কিন্তু আপনার পার্থক্যটা তৈরি করে দেয়। তো আমার কাছে মনে হয় যে ইংল্যান্ডের সেই ডেপথটা আছে, তো যেই কারণে নরওয়েকে আসলে হারাতে পেরেছে। মৌমিতা, তুমি কি বলবে যে নরওয়ের আসলে এই প্রথমবার বিশ্বকাপের রাউন্ড 16 পর্যন্ত আসা, এটাই কি তাদের জন্য যথেষ্ট ছিল, নাকি তারা আরো ভালো পারফরমেন্স করতে পারতো, হয়তো বা কাকতালীয় ভাবে সেমিফাইনালে তাদেরকে আমরা দেখতেও পারতাম? টিম হিসেবে যদি আমার মনে হয় আরেকটু ফোকাস হয়ে খেলতো, তাহলে নরওয়ে আসলে ডিজার্ভ করতো সেমিফাইনাল, যদি টিমটাকে আরেকটু গুছিয়ে খেলতো। এটা আমার শুরু থেকে মনে হয়েছে যে ওই একজনের উপরে নির্ভরশীল হওয়া, বা আমি জানি না, আসলে ভাইয়াও বলছিলেন যে প্রত্যেক টিমের আলাদা স্ট্র্যাটেজি থাকে, ওরা বিভিন্নভাবে তাদের মতো করে টিমকে সাজায়। আমরা যখন খেলি তখন কিন্তু 11 জন খেলি, আমরা ওই একজন হালান্ড কিন্তু প্রতিনিধিত্ব করছে না পুরো টিমের। তো আমার কাছে মনে হয়েছে যে যেটা আর্জেন্টিনার ক্ষেত্রে দেখি, এবং 36 বছর পর আর্জেন্টিনা কাপ পেয়েছে, কিন্তু তার আগেও যখন ছিল, বা ডি মারিয়া, মাসচেরানো ওরাও যখন ছিল, তখনও কিন্তু ওই একজন গোলকে অ্যাসিস্ট করা বা গোল মেক করা এসবের জন্য পুরো টিম কাজ করতো। আমার কাছে মনে হয়েছে যে নরওয়ের এইসব ব্যাপারে আরেকটু বেশি অ্যাসিস্ট এবং গোল মেক করা, এইসব বিষয়ে আরো বেশি তাদের টিমের মধ্যে বিষয়গুলো আরো বেশি পরিষ্কার হওয়া দরকার, তাহলে হয়তো আরো সামনের দিকে যাবে। আপনার কাছে আমি সেম প্রশ্নটাই করতে চাই, এবং এখানে ট্যাকটিক্যাল স্ট্র্যাটেজিক্যাল জবাব চাই। যদি দুটো ম্যাচের কথাই বলি, আর্জেন্টিনা ভার্সাস সুইজারল্যান্ড এবং ইংল্যান্ড ভার্সাস নরওয়ে, কোথাও গিয়ে কি আসলে দুটো দলই মনস্তাত্ত্বিকভাবে হেরে গেল? না, দেখেন আপনার যখন আপনার অপোনেন্ট একটু শক্তিশালী হয়, আপনার কোচের ট্যাকটিক্যাল প্ল্যানটা কিন্তু অন্যরকম হয়, সে চিন্তা করে সাজায়। আর আপনার গোলকিপার নাইল্যান্ড আপনার শুরু থেকেই কিন্তু ভালো খেলে আসছে, মিস্টেকটা আসলে হইতে পারে, কিন্তু আপনার সেই ম্যাচটা যদি আপনার নকআউট স্টেজে হয়, একটা মিস্টেকের কারণে ম্যাচ হারতে পারে। শুনেন, আপনার গোলকিপারের পিছনে কোনো সেকেন্ড কোনো ব্যারিয়ার নাই, টু বি অনেস্ট। যেরকম গোলকিপার মানে ডিফেন্ডারের পিছনে গোলকিপার সাপোর্ট দেয়, বা মিডফিল্ডারদের ডিফেন্ডার সাপোর্ট দেয়, গোলকিপারের পিছনে কোনো ব্যারিয়ার নাই। তো গোলকিপারের জবটা হচ্ছে থ্যাঙ্কলেস জব, টু বি অনেস্ট। আপনি 89 মিনিটস ভালো খেলছেন, সুপার পারফরমেন্স করছেন, সবাই বাহবা দিচ্ছে, বাট 1 মিনিট আপনার কনসেন্ট্রেশন ব্রেক হয়েছে, আপনি একটা বাজে একটা গোল খেয়েছেন, আপনার টোটাল মনে করেন পারফরমেন্স শেষ। তো আমার কাছে মনে হয় নাইল্যান্ড কালকেও কিন্তু দুর্দান্ত কিছু সেভ করেছে, বাট এন্ডিং এ যেটা হয়েছে আসলে ওর মতো গোলকিপারের কাছ থেকে এটা আসলে প্রত্যাশিত না যে ওইভাবে করে আসলে বলটা ওর এখান থেকে রিবাউন্ড হতে পারে। আমার কাছে মনে হয় এটা ডিসিশন মেকিং এর প্রবলেম ছিল, কারণ যখন আসলে আউট অফ 18 এর বক্সের থেকে যখন শুটিংটা করা হয়, ডেফিনেটলি ওই বলের পেসটা অনেক বেশি ছিল। তো এত মানে পেসের বল যদি আপনি যদি খুব ইজিলি যদি মনে করেন আপনি নিতে যান, সেটা কিন্তু আসলে পারবেন না। তো আমার কাছে মনে হয় ওর হয়তো বা ডিসিশন মেকিংটা আসলে প্রবলেম ছিল ওই সময়। ডিসিশন মেকিংটা যদি আসলে প্রপার ওয়েতে নিতে পারতো, যদি ফিস্ট করার চিন্তা ভাবনা করতো, তাহলে আমার কাছে মনে হয় বেটার ছিল। তো সেই কারণে আসলে বলটা ওর হাতের থেকে আসলে বেরিয়ে চলে আসে, যেটা থেকে জোট বেলিংহাম গোল করে। আপনার মনে থাকবে যে বেলজিয়াম স্পেনের সাথে যেটা গোল হয়েছিল, দেখেন কার্তোয়া যতক্ষণ পর্যন্ত ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার বেলজিয়াম কিন্তু ম্যাচে ছিল, তখন কিন্তু আমরা সবাই ধারণা করছিলাম এইভাবে হয়তোবা ম্যাচ শেষ হবে, হয়তো ট্রাইব্রেকারও যেতে পারে। বাট কার্তো আনফরচুনেটলি সে ব্যথা পেয়ে মাঠ ছাড়ে, সেটা মেবি 71 মিনিটস এরকম হবে। তারপর সাবস্টিটিউট গোলকিপার নামলো, সেম টাইপের কিন্তু গোল কিন্তু আপনার বেলজিয়াম রিসিভ করেছে। সো আসলে গোলকিপারের মিস্টেকটা আসলে সবাই খুব ইজিলি দেখতে পারে। তো আমার কাছে মনে হয় এই নকআউট স্টেজে বা খুব গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে আসলে এইভাবে আসলে গোল খেলে ডেফিনেটলি এটা টিমের জন্য বড় একটা লস।
যেই কারণে মনে করেন আপনার নাইল্যান্ডের যে গোল রিসিভ করেছে সেই কারণে মনে করেন আপনার নরওয়ে কিন্তু আপনার টুর্নামেন্ট থেকে বিদায়। যখন নকআউট পর্বে উঠে যায় তখন আসলে প্রত্যেকটা ম্যাচই হয়ে ওঠে জীবন মরণের ম্যাচ। আর্জেন্টিনা আবারও জিতে গেল, প্রমাণ করলো যে দে আর দ্য বেস্ট। মেসিকে নিয়ে তুমি কি বলবে, কারণ যেহেতু আর্জেন্টিনার ফ্যান, সো মেসি ভক্ত। মেসিকে নিয়ে কি বলবো, আসলে মেসিকে নিয়ে যা বলবো তা কম বলা হবে। এই কারণে আমি মেসি ছাড়া বাকিদের কথা বললাম। সবাই তো মেসির কথা বলে, তার রেকর্ডের পর রেকর্ড ব্রেক হচ্ছে। আমরা জানি না সামনে আরো কি কি হবে, কি কি হতে পারে। অনেক শুভকামনা থাকবে আমার আর্জেন্টিনার টিমের প্রতি। কারণ আসলে আর্জেন্টিনা থেকে আমাদের খুব বেশি চাওয়ার যে কিছু আছে তা না, কারণ আমার কাছে এখন মনে হচ্ছে তারা এখন একদম রিল্যাক্সে খেলছে। বাকিটা হচ্ছে দেখার বিষয়, আসলে কি হবে সেটা বলতে পারছি না। বলতে পারছি না এই কারণে, কারণ আর্জেন্টিনার যেই ম্যাচই হয়, যার সাথেই হয়, আর্জেন্টাইন ফ্যানদের একেবারে বুকে কাঁপন ছুটিয়ে দেয় আর্জেন্টিনার খেলায়। আমি একটু আগে যে বলছিলাম কথাটা, আমি একটু উইথড্র করতে চাই যে রিল্যাক্সে আর্জেন্টিনা খেলছে। হয়তো আর্জেন্টিনার স্ট্র্যাটেজিটা ওরকম রিল্যাক্সে খেলছে, কিন্তু আমরা কিন্তু রিল্যাক্স থাকতে পারি না কোনোভাবে এইরকম খেলা দেখে, যে প্রতিবার মনে হয় যে কি না কি হয়ে গেল। অবশ্যই খেলার মজাটাই এটা, যে অপোনেন্ট একেবারেই দুর্বল থাকবে, কিছু খেলতে পারবে না, আর গোলের পর গোল করে যাবে। ওই জিনিসটার থেকেও আমার কাছে মনে হয় যে এই যে হাড্ডাহাড্ডি লড়াইটা হয়, 1-1 ড্র হলো, বা আবার খেলায় অন্যরকম একটা মোড় ফিরলো, বা 7 মিনিটের মধ্যে 3টা গোল করে দিল, এই ধরনের যে ব্যাপারগুলো ঘটে না, এগুলোর জন্য হয়তো আমরা ফুটবলটা দেখি। এই সব এই নান্দনিকতা, এই বিউটি দেখার জন্য আমি আসলে চেয়েছিলাম মনে প্রাণে যে ব্রাজিল আসুক সামনের দিকে, তখন হয়তো খেলাটা দেখতে আমার, কারণ ব্রাজিলের রাফিনহা, ভিনিদের মতো অনেক ভালো ভালো স্টার প্লেয়াররা ছিল। আমার কাছে মনে হচ্ছিল এটাই, যে খেলাটা আরো বেশি জমজমাট হতো। হ্যাঁ, ওখানে ইংল্যান্ড ভার্সেস নরওয়ে ম্যাচটা নিয়ে আরেকটা লাস্ট কোয়েশ্চেন করতে চাই, কারণ আমার কাছে মনে হয় যে একটা ম্যাচের আমি যতই ডিফেন্ডারদের নিয়ে, মিডফিল্ডার নিয়ে, স্ট্রাইকারদের নিয়ে, উইংয়ে যারা খেলছে তাদেরকে নিয়ে কথা বলি না কেন, কোচের বিষয়টা আসতেই হবে, কারণ ওটা ভেরি ইম্পর্টেন্ট। উনি মাঠের বাইরে খেলেন, কিন্তু উনি আসলে মূল খেলাটা খেলেন। এখানে যদি টমাস টুখেলের কৌশলগত পরিবর্তনের কথা আমরা চিন্তা করি, সেক্ষেত্রে আসলে ইংল্যান্ডের যে উইং প্লে ছিল কালকে এবং হাই প্রেসিং ছিল, সেটাই কি নরওয়ের জন্য কাল হলো? নরওয়ের অ্যাটাকিং থার্ড যদি আমি বলি ডিফেন্ডারদের থেকে স্ট্রং। ইংল্যান্ডের কিন্তু অ্যাটাকিং থার্ড যেটা আছে ভেরি ভেরি স্ট্রং। যে কোনো অপোনেন্টের জন্য কিন্তু তারা থ্রেট। কারণ দেখেন ইংলিশ ফুটবলে তো ফাস্ট ফুটবল খেলে ওরা, তো ওদের প্লেইং স্টাইলটা ডিফারেন্ট। তো এখন প্রত্যেকটা কোচের ট্যাকটিক্যাল প্ল্যান থাকে। যে সমস্ত বড় মাপের কোচ আপনি ম্যাচের ভিতরে দেখবেন তারা কখন সাকসেসফুল হয়, তাদের ভিতরে যদি ক্রিয়েটিভিটি থাকে, স্মার্ট একটা এলিভেন্ট সাজানো, এটা একটা ব্যাপার থাকে। তারপরে আপনার ম্যাচ চলাকালীন অবস্থাতে তার ডিসিশন মেকিং বলতে তার প্ল্যান চেঞ্জ করা, যে আপনি হয়তো প্ল্যান এতে সাকসেসফুল হচ্ছেন না, প্ল্যান বি থাকে, সেটাকে আপনি মাঠের ভিতরে আপনি চাবেন যে কাজ করানোর জন্য প্লেয়ারদেরকে ইনফরমেশন দেওয়া। সাবস্টিটিউটটা আপনাকে ম্যাচের পার্থক্য করে দিবে। মেরিনোর কথা যদি বলেন, স্পেনের পরপর 2টা নকআউট ম্যাচে কিন্তু সে কি করলো, আপনার স্কোর করলো, ম্যাচ জিতিয়ে ফিরলো। তো এগুলো হচ্ছে কোচের প্ল্যানের একটা অংশ। যারা বড় মাপের কোচ, আপনি তাদের ট্যাকটিক্যাল প্ল্যানটাই থাকে অন্যরকম। আপনি দেখবেন তাদের সাকসেসফুল হওয়ার পিছনে অনেক অনেক কারণ আছে, তাদের স্ট্রাগল আছে, তাদের ভিশন অনেক চমৎকার। তারা এই ম্যাচগুলো নিয়ে আসলে অনেক বেশি অ্যানালাইসিস করে। তো ওরা চায় টু দ্য পয়েন্ট আসলে কাজ করার জন্য। হয়তো বা কখনো সাকসেসফুল হয়, কখনো হয় না। তারা মনে করেন আপনি যেভাবে আসলে প্লেয়ারদের গাইড করবে, বা প্লেয়ারদের ট্রেনিং বা প্লেয়ারদের সমস্ত ডিসিপ্লিন যেভাবে উনি আসলে শেখাবে, তো সেইভাবেই কিন্তু প্লেয়াররা এখানে পারফরমেন্স দিবে। তো মমিতার কাছে আসি, আমরা আমাদের অনুষ্ঠানে একটা প্রেডিকশন করতে বলি, যেহেতু সামনে সেমিফাইনাল, স্পেন ভার্সেস ফ্রান্স এবং আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড, কি হতে পারে একটু কত গোলে স্পেন ভার্সেস ফ্রান্স যেতে পারে এবং ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা? ফ্রান্স 3, ওকে, স্পেন 2, আর্জেন্টিনা 3, ইংল্যান্ড 1। কারণ আর্জেন্টিনা যেহেতু 3-3 করে যাচ্ছে, আমি 3-এর বাইরে আর যাচ্ছি ও না। মাই গড, ইংল্যান্ড 1। আপনি কি বলবেন? না দেখেন, এখানে আসলে ভেরি ক্লোজ কল। আপনার আর্জেন্টিনা, ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, তো আমরা একটা বড় একটা ম্যাচ দেখবো। এটা কিন্তু সবাই মনে করেন এক্সাইটেড ফ্রান্স এবং স্পেনের ম্যাচ দেখার জন্য, টু বি অনেস্ট। তো এইখানে আসলে আমার কাছে মনে হয় ম্যাচটা হয়তো বা 120 মিনিট পর্যন্ত হবে, হয়তো বা ট্রাইব্রেকারে যাবে, এরকম একটা আমার প্রেডিকশন। ঠিক আছে। আর ইংল্যান্ড আর্জেন্টিনার ম্যাচ 2-1 হবে, আর্জেন্টিনা 2, ইংল্যান্ড 1। এনিওয়ে, খেলাটা তো আসলে ফুটবল, মাঠের খেলা, মাঠে আমরা চোখ রাখি, সেখানে আমাদের উত্তেজনাটা আরো একটু ভরপুর থাকুক। লেটস সি, আর্জেন্টিনা না ইংল্যান্ড, স্পেন নাকি ফ্রান্স। থ্যাংক ইউ সো মাচ রানা ভাই, থ্যাংক ইউ সো মাচ মমিতা। দেখছিলেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 নিয়ে আমাদের রেগুলার আয়োজন দেশ রূপান্তর প্রেজেন্ট স্ট্রাইকার, স্পন্সর্ড বাই ফিনিক্স ফিনান্স। স্পেন নাকি ফ্রান্স, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে নাকি স্পেনের লামিন ইয়ামাল, এদিকে আর্জেন্টিনার মেসি নাকি ইংল্যান্ডের জুডি বেলিংহাম কিংবা হ্যারি কেন? লেটস সি,
দেখা হবে আবারও নেক্সট সেমিফাইনালে। টিল দেন টাটা।